the stillness of the village night, when everything is আমার shrouded বিয়ে in হয়েছে darkness, 15 বছর আগে। something শুরুর দিকে unimaginable happens. ভাগ্য বিরূপ থাকায় 7 বছর পর আমার কোলে একটা মেয়ে সন্তানের Where জন্ম হয়। fear and mystery একটু surround শখ করে নাম রাখি সুখী। আমার মেয়ের 5 মাস বয়স থেকে আমি একটা অদ্ভুত লক্ষণ দেখলাম। আমি দেখলাম সুখী একা একাই হাসে, আবার একা একাই খেলা করে। মনে হয় ওর মাথার উপরে কেউ যেন খেলনা নিয়ে তার সঙ্গে খেলছে। প্রথম দিকে এই বিষয়টা তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কারণ ভেবেছিলাম বাচ্চা মানুষ, খেয়াল খুশি তেমন বোঝা সম্ভব না। কিন্তু 2 মাস পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন দুপুরবেলা আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি গোসল করে ঘরে এসে দেখি দোলনায় সুখী দোলনার দড়ি বেয়ে ঝুলছে। এত ছোট বাচ্চা এমন আচরণ করবে সেই মুহূর্তে আমি স্বাভাবিকভাবে নিতে পারিনি। কিছুক্ষণের ভেতর বাড়ির সবাই চলে আসে। পরিবারের প্রত্যেকটা সদস্য স্পষ্ট দেখল সুখীর এই অদ্ভুত ব্যাপার। তারপর হঠাৎই দোলনার ভেতর পড়ে গিয়ে কান্না শুরু করে দেয়। বুঝতে বাকি রইল না এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তারপর বেশ কিছুদিন আর তেমন কিছুই হয়নি। দেখতে দেখতে 4 বছর পার হয়ে যায়। মাঝে মাঝে সুখী ঘুম থেকে উঠে বলে সে রাতে স্বপ্ন দেখেছে, আর এমন কিছু বিপদ থেকে আমরা রক্ষা পাচ্ছি যা পরবর্তীতে বুঝতে পারলাম সুখীর এই স্বপ্নগুলো আমাদের জন্য সত্য হতে চলেছে। তাই কখনো খারাপ স্বপ্ন দেখেছে শুনলে চিন্তায় পড়ে যেতাম। একদিন সন্ধ্যায় হঠাৎ করে জ্বর আসে সুখীর। ডাক্তার দেখানো হয়, ওষুধ দেয়া হয়, কোনোভাবেই জ্বর না কমলে রাত 2টার দিকে হসপিটালে নিতে নিতে সুখী আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায়। কোলের উপর সন্তান মারা যাওয়া একজন মায়ের জন্য কতটা কষ্টকর তা কেবল মাই বুঝবে। সুখী চলে যাবার 1 সপ্তাহ আগে একদিন সকালে উঠে বলেছিল সেই দিনও স্বপ্ন দেখেছে একটা বিড়াল সুখীর গলায় কামড় দিচ্ছে, কোনোভাবেই ছাড়ছে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি তবে এটাই ছিল? এসব ভাবতে ভাবতে মনের বিশ্বাসকে ঠাঁই না দিয়ে দুঃখকে আপন করে কাটছিল আমার জীবন। দিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে 1 বছরের মতো মনে হতো। রাতে দুদণ্ড অপেক্ষা করতাম সুখীর জন্য। সুখী আসতো, উঠোনের মাঝখানে প্রায় দিনে দেখতাম দাঁড়িয়ে আছে, আর করুণ চোখে তাকিয়ে আছে কাঁঠাল গাছের দিকে। কয়েকদিন বাড়ির লোক বলল মেয়ের শোক ভুলতে পারছি না, তাই এমন সব দেখছি হয়তো। কিন্তু আমি ঠিকই বুঝতাম এটা আমার চোখের ভুল না, এটা আমার মনের ভুল না। আমি সত্যি দেখতাম। তবে বাড়ির মানুষ একটা সময় বিশ্বাস করতে শুরু করে এই ঘটনা, কারণ একদিন বৃষ্টির ভেতর রাতের বেলা সুখীকে সবাই একসঙ্গে দেখেছিল। গ্রামে এমনিতেই ঝড় বৃষ্টির রাতে লোডশেডিং খুব বেশি হয়। আমরা ঘরের গুমোট থেকে নিজেদের বাঁচাতে বারান্দায় বসে সবাই বিভিন্ন রকম আলাপ করছিলাম। এর ভেতর বৃষ্টির ছন্দের বিপরীতে গিয়ে একটা বাচ্চা কণ্ঠে বেসুরা কান্নার শব্দ পেলাম। সবাই শুনতে পেল শব্দটা। খেয়াল করলাম উঠোনের ঠিক কাঁঠাল গাছের দিক থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। এই রাতে ঝড় বৃষ্টির ভেতর বাচ্চা কণ্ঠের এমন কান্না কে করতে পারে? আমার শ্বশুর টর্চ লাইট দিয়ে দেখলো একটা 4-5 বছরের বয়সী বাচ্চা মেয়ে একটা লাল রঙের জামা পরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। চেহারা দেখা যায়নি তখনও, কারণ মেয়েটা কাঁঠাল গাছের দিকে তাকিয়েছিল। আর বৃষ্টির ফোঁটায় অন্ধকারে স্পষ্ট বোঝার কোনো উপায় নেই চিন্তা। কয়েকবার ডাক দেবার পরও কোনো উত্তর না পেয়ে আমি আর আমার শাশুড়ি টর্চ আর ছাতা নিয়ে কাঁঠাল গাছের কাছে যাই। আমরা পেছনে গিয়ে ডাক দিই, কিন্তু তবুও মেয়েটা আমাদের দিকে তাকায় না। কান্নার শব্দটা তখন স্পষ্ট শুনতে পাচ্ছি আরো। কণ্ঠটা আমার খুব চেনা। এটা আর কেউ নয়, এটা আমার সখী। আমার মনে হচ্ছিল সেই মুহূর্তে আমার মতো অসহায় আর কেউ নেই। একই সঙ্গে ভয় আর সন্তান হারানোর শোক একসঙ্গে মিলে মিশে আমাকে যেন সেই বৃষ্টির ভেতর পাথরের মূর্তি বানিয়ে দিল। টিনের চালে বৃষ্টির ছন্দে কান্নার শব্দ যেন এখন ছন্দ মেলাচ্ছে।
গুমোট হয়ে থাকা শরীর তখন শীতল হতে হতে মৃদু কম্পন উঠেছে। আমি শাশুড়িকে কিছু বলার আগেই হঠাৎ সখী আমাদের দিকে তাকায়, আর ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের আলোয় চারপাশটা আলোকিত করে দেয়। আমরা স্পষ্ট দেখলাম সখীর মুখে আঁচড়ের দাগ, চোখের কোঠর দুটো ফাঁকা, আর গলায় সম্ভবত কোনো পশু কামড়ে তুলে নিয়েছে এক অংশ। সেখান থেকে রক্ত বেয়ে বেয়ে বৃষ্টির জলে মিশে গড়িয়ে পড়ছে উঠানে। চারদিকে বৃষ্টির পানি আর রক্ত মিশে উঠোন লাল হয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য এই দৃশ্য দেখে আমার নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। বজ্রপাতের শব্দের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় আমার দৃষ্টি, ঝাপসা হয়ে যায় সব কিছু, তারপর অন্ধকার, আর কিছুই মনে নেই আমার যখন জ্ঞান ফেরে তখন দিনের বেলা। পাশাপাশি শাশুড়িও শুয়ে আছে। বুঝলাম আমরা দুজনেই অচেতন হয়ে পড়ে গিয়েছিলাম রাতের কথা মনে পড়তেই আবার সেই চেহারাটা আমার চোখে ভেসে উঠল। ভয়ে বুক কাঁপতে শুরু করে। আশেপাশে অনেক লোক। পরে শুনতে পাই আমাদের সঙ্গে সঙ্গে বাড়ির সবাই সখীকে দেখেছে কাল। এই বিভৎস চেহারার সাক্ষী আমাদের গোটা পরিবার। শাশুড়ির জ্ঞান ফিরলে আমরা একজন তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক আমাদেরকে বলে আমাদের বাড়িতে বজ্জিন আছে, আর এই কারণেই এসব হচ্ছে। আমাদের বাড়ির প্রত্যেকের একটা করে মাদুরি দেয় আর 7টা মোমবাতি দেয় প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোর জন্য। তারপর বেশ কয়েকদিন কেটে যায়, কোনো সমস্যা আর হয় না। এর ভেতর নিজেও কাটিয়ে উঠিয়ে মানসিক এই অস্থিরতা আস্তে আস্তে গোছালো হতে থাকে। আবার তার মাসখানেকের ভেতর আমার বড় জায়ের ছেলে মারা যায় পানিতে ডুবে। 3 দিন পর বাড়ির পাশে পুকুরে ভেসে উঠতে দেখা যায় ছেলেটার লাশ। একটা শোক কাটিয়ে উঠতে উঠতেই নতুন করে আবার সেই ক্ষতটা আবার আঘাত হানে আমাদের পরিবারে। এই ঘটনার পর থেকেই সুখীকে আবার দেখা যায়। তবে এবার সুখী একা নয়, সাথে আরো একজন ছেলে। একই রকম ভাবে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দুজনে একসঙ্গে কাঁঠাল গাছের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝেই দুটো বাচ্চার কান্নার শব্দ হয় রাতে। বাড়ির অনেকে এটা শোনে, আবার মাঝে মাঝে বাইরে বের হলে দেখাও যায়। তারপর থেকে আমাদের পরিবারের কেউ অন্তঃসত্ত্বা হলে সে স্বপ্ন দেখে সুখী আর আমার বড় জায়ের ছেলের সঙ্গে তার নিজের সন্তান একসঙ্গে বসে খেলা করছে। তার কিছুদিনের ভেতর পেটের ভেতরেই বাচ্চা মারা যায়। কয়েকবার এমন ঘটনার পর দেখা যেত কাঁঠাল গাছ তলায় বাচ্চার সংখ্যাও বাড়ত। এই বিষয়টা সমাধানের জন্য আমরা বেশ কয়েকটা তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো সঠিক সমাধান কেউ দিতে পারেনি। এভাবে কেটে যায় পুরো 1টা বছর। একদিন দুপুরবেলা আমাদের বাড়িতে একজন পাগল আসে। অবিশ্বাস্য হলেও সত্য, পাগলটা পথ ভুল করে বাড়ির ভেতরে সে সমস্ত উঠোনে লাঠি দিয়ে দাগ কাটতে থাকে, আর প্রত্যেকটা দাগের শেষ হয় কাঁঠাল গাছের নিচে। অদ্ভুত মনে হলেও এমনটাই দেখেছি আমরা। আর দিনের বেলায় ভুল দেখার মতো ভ্রম হওয়া হয়তো আমার একার হলে মেনে নিতাম, কিন্তু এই ঘটনা পাশের কয়েকটা বাড়ির লোকও দেখেছিল। হঠাৎ পাগলটা ছুটে বেরিয়ে যায় বাড়ির ভেতর থেকে। বিদ্যুতের গতিতে ছুটে যাবার পর আমরা দাওয়া থেকে নেমে উঠোনে পা ফেলতেই দেখলাম সবগুলো দাগ মিলে একটা ছবির মতো লাগছে। কোনো মূর্তি বা মানুষের ছবি হয়তো, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না এটা কার ছবি বা কিসের ছবি। এই নিয়ে সারাদিন বাড়ির ভেতর অনেক আলোচনায় কেটে গেল সেদিন। রাতে তেমন কিছু ঘটল না। পরদিন সন্ধ্যায় তুলসী তলায় আবার কান্নার শব্দ শোনা যায়, কিন্তু এবার শুধু সুখীর কান্না, আর কেউ নেই। অনেকক্ষণ কান্নার পর একটু বিরতি নিয়ে আবার শুরু হয়। বাড়ির পুরুষদের ভেতর একজন যায় ঝিনাইদহের হাটগোপালপুরে এক মুসলিম কবিরাজের কাছে। ধর্ম আলাদা হলেও আগে যে তান্ত্রিক আমাদের চিকিৎসা করছিল উনি আমাদেরকে পাঠান এই মুসলিম কবিরাজের কাছে। রাত 10টার দিকে বাইকে করে পৌঁছে আমাদের এখানে আসে। কবিরাজ বাড়ির ভেতর ঢুকেই আবার পিছিয়ে গেল। কোনো একটা কারণে সে ফিরে যেতে চায়।
উনি everything is আমাদের কাজ shrouded in করতে darkness, পারবে না বলে জানায়। something এভাবে সব unimaginable কবিরাজি আমাদের happens. সমস্যাটার সমাধান A করতে family এসেও falls into the চলে যায় clutches বারবার। of a এর ভেতর terrifying শুরু হয় রাতের বেলা where fear প্রচন্ড and কান্না। mystery surround অনেকগুলো them. বাচ্চা Based on একসঙ্গে a কান্না true করছে। story. মাঝে মাঝে রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল উঠোনে ছুঁড়ে ফেলার শব্দ হয়। তারপর বাইরে বের হয়ে দেখা যায় কোনো কান্না নেই, কোনো শব্দ নেই, শুধু উঠোনে হাঁড়ি পাতিল পড়ে আছে। অসহ্য ভয় আর যন্ত্রণার ভিড়ে পরিবারের ভেতর একটা অশান্তি সৃষ্টি হয়। কিছু হলেই সবাই সবার উপর রাগ দেখায়। এর ভেতর একদিন মাঝরাতে সেই পাগল আবার আমাদের বাড়িতে আসে। দরজা খুলে বাইরে এসে দেখি এবার সে পাগল নয়, একদম সুস্থ এবং স্বাভাবিক। তবে সে যে সাধারণ কোনো মানুষ নয় সেটা বুঝতে পারলাম তার গায়ের পোশাক দেখে। একজন সন্ন্যাসী, কণ্ঠে বিশাল বড় একটা কাঠের মালা আর গায়ে সাদা একটা পোশাক। বাড়ির সবাইকে ডেকে সে আমাদেরকে বলল আমাদের বাড়ির এই সমস্যার সমাধান সে করতে পারবে, আর সেটা যদি আমরা চাই তাহলে আজ রাতেই করতে হবে। তবে সাবধান হতে হবে আমাদের, আগামী 3 দিন এই বাড়ির ভেতর যারা থাকবে তাদের ভেতর যে কোনো একজন মারা যেতে পারে। তাই বাড়ির সবাই যেভাবে পেরেছিল আত্মীয়ের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলাম 3 দিনের জন্য। সে রাতে সেই সন্ন্যাসী প্রথমে কাঁঠাল গাছের চারপাশে গোল একটা বৃত্ত আঁকে। বৃত্তের ভেতর পানি ছিটিয়ে কি যেন একটা পড়তে শুরু করে, আর গাছের একটা ছোট্ট ডাল থেকে অনেকগুলো সুতা খুলে নিয়ে আসে। বেশ কিছু প্রক্রিয়ার পর ধূপ জেলে সুতোগুলো ধূপের জ্বলন্ত লাল শিখার ভেতর দিয়ে দেয়। কিছুক্ষণ ধ্যান করার পর হঠাৎ ধ্যান ভেঙে যায় একটা ডাকের ডাক শুনে। কাঁঠাল গাছ থেকে একটা কাক ডাকতে থাকে উচ্চস্বরে। সঙ্গে সঙ্গে লোকটা উঠে তার ব্যাগের ভেতর থেকে একটা লাঠি বের করে বৃত্তের ভেতর মাটিতে আঘাত করতে থাকে। প্রতিটা আঘাতের সঙ্গে একটা করে কাক মাটিতে পড়তে থাকে। হঠাৎ একটা বিশাল দেহের কালো বিড়াল মাটিতে পড়ে, আর তারপরেই ক্ষান্ত হয় সবকিছু। এতক্ষণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। কিছু মানুষ তাকে ধরে আমাদের দাওয়ায় একটা তক্তপোষের উপর বসায়। উঠোনের বৃত্ত জুড়ে কাকের মরা দেহ পড়ে আছে, একটা বিড়াল আর ধূপের ধোঁয়া। একে একে গুনে দেখা গেল 101টা কাক। প্রত্যেকটা কাকই আগুনে ঝলসে যাবার মতো। পশম পোড়ার গন্ধ তখন নাকে এসে লাগছে বিকট ভাবে। আর বিড়ালটা এমন ভাবে পড়েছে তার শরীরে একটা পশম বা লোম কোনো কিছুই নেই। লোম বা পশম ছাড়া বিড়ালটা আরো বেশি ভয় বাড়িয়ে দেয়। কবিরাজ একটু স্থির হবার পর আমাদেরকে যা বলে তা শুনে রীতিমতো আমরা সবাই নিস্তব্ধ হয়ে গেলাম। কবিরাজ বলল, আমার শাশুড়ি আমাকে অপছন্দ করায় আমার আর সুখীর উপর ভয়ঙ্কর রকমের কালো জাদুর আশ্রয় নিয়েছে, আর এই কারণেই আমার সন্তান প্রথম দিকে হয়নি। পরে যখন মেয়ে হয়েছে তখন মেয়েকেও এই কালো জাদুর শিকার হতে হয়েছে। সুখী চলে যাবার পরও আমাকে সহজে কোনো ক্ষতি না করতে পেরে বাড়ির অন্য সব বাচ্চাদের উপর এই আক্রোশ মেটায়। এই একই জাদুর বলি হতে হয়েছে বাকি বাচ্চাদের। আর এই জিনেরাই কাক হয়ে মরে পড়ে আছে উঠোনে। সেই রাতেই সবাই যে যার মতো যাবার সময় শাশুড়িকেও নিয়ে যাওয়া হয়, কিন্তু মাঝ পথে শাশুড়িকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা ভেবেছিলাম হয়তো আমরা সবকিছু জানতে পেরেছি, তাই উনি লুকিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। যদিও কয়েকজন মিলে তাকে খোঁজাখুঁজিও করা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি। 3 দিন পর আমরা যখন বাড়িতে ফিরি, উঠোনে পা দিতেই দেখতে পাই কাঁঠাল তলায় আমার শাশুড়ির মৃতদেহ পড়ে আছে। কয়েকটা কাক লাশের মাথা ঠুকরে ঠুকরে খাচ্ছে। চোখ দুটো খেয়ে ফেলেছে, মাথার অংশ প্রায় শেষ, আর গলা থেকে কামড়ে তুলে নিয়েছে খানিকটা। তারপর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবার ভাগ হয়ে যায়। আর এখনো আমি সন্তান হারা একজন মা। তবে মাঝে মাঝেই আমি সুখীকে স্বপ্নে দেখি। আমি দেখি সুখী উঠোনে এখনো হেঁটে বেড়াচ্ছে, হাসছে আর খেলা করছে। প্রার্থনা করি পরপারে সুখী অনেক ভালো থাকুক। সময়টা 2009
কুয়াশা। শীতকাল, গ্রামের বাড়ি হওয়ায় এমনিতেই মানুষজন সন্ধ্যার পর তেমন একটা বাইরে থাকে না। আর শীতকালে একটু ঠান্ডা আসলেই বা কুয়াশা পড়লেই বাইরের লোকজন একেবারেই থাকে না। আমাদের গ্রামে একটা পুরনো মাদ্রাসা আছে। অবসর সময়ে এলাকার সবাই বসে সময় কাটায় এই মাদ্রাসার মাঠে। গরমের সময় অনেক রাত পর্যন্তও মানুষজন এখানে থাকে। রাতে কারেন্ট চলে যাওয়ায় আমি হাঁটতে হাঁটতে এই মাদ্রাসার মাঠে চলে এসেছি। তখন রাত 12টা পার হয়েছে। আমি গিয়ে দেখি মাঠে কেউ নেই। আমি একাই অনেকক্ষণ বসে থেকে পরে চলে আসার সময় এলাকার এক চাচাকে দেখতে পেলাম। চাচাকে দেখে আমিও কিছুক্ষণ বসে আবার গল্প করতে শুরু করলাম। গল্পে গল্পে রাত অনেক হয়ে গেল কখন ঠিক বুঝতে পারলাম না। শেষমেশ বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথ প্রায় 20 মিনিটের। বাড়িতে যেতে যেতে হঠাৎ পূর্ণিমার আলো নিমেষেই কমতে কমতে একসময় অন্ধকার হয়ে গেল। এত দ্রুত যে চাঁদের আলো কমে আসবে এটা ভাবার সময়টাও পেলাম না, যতক্ষণে আমি বুঝতে পারলাম ঘটনাটা স্বাভাবিক না। কারণ চাচাকে মাদ্রাসায় রেখে আসার পর এই মাঝ পথে এসে দেখলাম চাচাকে ভ্যানে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। সঙ্গে আরো 2-3 জন রয়েছে। জানতে পারলাম চাচা সন্ধ্যার পর থেকেই নাকি অদ্ভুত আচরণ করছে। আর কিছুক্ষণ আগে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। এই কথাগুলো শোনার পর আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেল। সামনে এগিয়ে যাবার মতো আমার কোনো ক্ষমতা আর রইল না। যে মানুষটাকে আমি মাত্র রেখে আসলাম, যার সঙ্গে এতক্ষণ গল্প করে আসলাম, তবে সে কে? এতটা ভুল হবার কথা না। অপরিচিত মানুষ বলে মানতে পারতাম এটা আবার ভুল। আবার গল্পে গল্পে যে কথা হয়েছে তা অন্য কারো জানার কথাও না। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে তা আমার বিচার করার ক্ষমতার বাইরে চলে গেল। আমার মনে পড়ল চাচা আমাকে বলেছিল যাবার পথে যেন ভয় না পাই। কথাটার মানে তখন বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। ভয় এবার আমার আষ্টে পৃষ্ঠে চেপে ধরতে লাগলো চারিদিক থেকে। নিকোষ কালো অন্ধকারে তখন আর কেউ নেই। চাঁদের আলো নিভে গিয়েছে, মানুষজন কেউ আর জেগে নেই। পথের দুপাশে বিছিয়ে আছে ধানের ক্ষেত, আর কয়েক পা এগোলেই পড়বে কবরস্থান। খুব বেশি একটা বড় না, মাত্র একটা কবরই সেখানে আছে। লোকের মুখে শোনা কথায় কান্না দিয়ে এ পর্যন্ত এই পথে অনেক এসেছি রাত বিরাতে, কিন্তু আজ আমার সে সাহস আর নেই। সামনে এগোতে পারছি না, পেছনে গিয়েও লাভ নেই। আবার অন্য কোনো পথও নেই বাড়তে যাবার। মাথা সোজা করে না তাকানোর ভান করে সোজা হাঁটতে শুরু করেছি। কবরের পাশে আসতেই হঠাৎ একটা পাখির ডাকে আমি চমকে যাই। বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তখন ঠান্ডার তীব্রতা তখন ভুলে আল্লাহর নাম নিয়ে দৌড়াতে যাব, তখন দেখলাম আমার বাম পায়ে কোনো শক্তি পাচ্ছি না। পেঁচার ডাক আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। মনে হচ্ছে আমার ঠিক পেছনে এসে আমার মাথার পেছনে রাখছে। এতটা তীব্র সে আওয়াজ সহ্য করা আর সম্ভব হচ্ছে না। কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসতেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমি এক দৌড়ে বাড়িতে চলে আসি। কোনো রকমে রাত পোহাবার পর সকালে আমার ঘুম ভাঙল মসজিদের শোক সংবাদের ঘোষণায়। শুনতে পেলাম সালাম চাচা আর নেই। দুপুর নামাজের পর জানাজা শেষ হবার পর গতকালের যে বিষয়টা সবার সঙ্গে শেয়ার করলাম। তারপর জানতে পারলাম গতকাল সন্ধ্যা থেকে চাচার আচরণ অস্বাভাবিক ছিল। বারবার একটা নাম উচ্চারণ করতে চাচ্ছিল, কিন্তু তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এই ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু এরপর যা ঘটতে শুরু করলো তা আমার না পুরো এলাকাবাসীর জন্য বিভৎস কান্নার মতো। চাচা মারা যাবার 3 দিন পর চাচার কবরের পাশে দিয়ে কেউ গেলে শুনতে পেত চাচার কণ্ঠে কেউ তাকে ডাকছে আর বলছে তার কাছে যেতে। এভাবে চলতে চলতে একটা সময় এই ঘটনার তীব্রতা আরো বাড়তে থাকে।
মাঝরাতে কবরস্থান থেকে খুব জোরে কান্নার শব্দ পাওয়া যেত, আর ভুল করেও যদি কেউ 12টার পর এই পথ দিয়ে চলাচল করত, এই পেঁচা তাকে আক্রমণ করত। এই সমস্ত ঘটনার পর এলাকাবাসী সিদ্ধান্ত নেয় এই কবরস্থানে কি সমস্যা তা দেখার জন্য। আর এই দায়িত্ব পড়ে আমাদের মসজিদেরই ইমামের উপর। উনি এসে কবরের কাছে দাঁড়াতেই বলে, চাচা মারা যাবার 1 বছর আগে থেকেই চাচার সঙ্গে একটা জিন থাকত, আর এই জিন চাচাকে সব সময় উপকার করত। কিন্তু চাচা মারা যাবার দিন কোনো একটা অপরাধ করেছিল যা কেউ জানত না, আর এই জিন সেটার কারণেই চাচাকে মেরে ফেলেছে। এই সমস্যার সমাধান হয় 3টা মোরগ এখানে রাত ঠিক 3টার দিকে জবাই দিয়ে, সেটাও আবার ঠিক পরিমাণাতে। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ রহমতে এলাকাবাসী এই অত্যাচার থেকে মুক্তি পায়। তবে এখনো ভয়ে সহজে কেউ রাতে এই রাস্তা দিয়ে একা একা চলাচল করে না। আমি পেশাগত ড্যান্সার। পেশাগত কারণে স্টেজ শো করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কালী পূজায় আমাদের প্রোগ্রাম পড়ে ডুমুরিয়া থানার হাসানপুর খেয়াঘাট এলাকায়। খেয়াঘাট থেকে উঠে ডান হাতে একটা তুলা গাছ ছিল। তুলা গাছের পাশে একটা ল্যাম্প পোস্ট, আর ল্যাম্প পোস্ট থেকে 20-30 হাত দূরে আমাদের ক্লাব। হাসানপুর খেয়াঘাট মূলত একটা খালের ঘাট। আমাদের 7 দিনের প্রোগ্রাম ছিল। প্রথম দিন আমরা দুপুর 3টায় পৌঁছলাম। দিনের বাকি অংশ আমরা ওখানের আশপাশটা ঘুরে কাটাই। সন্ধ্যা 6টার সময় আমরা সবাই ক্লাবে আসি প্রোগ্রামের জন্য তৈরি হতে। আমাদের প্রথম শো ছিল যশোর জেলার মনিরামপুরে। ডুমুরিয়া থেকে মনিরামপুরের দূরত্ব খুব বেশি না। তো প্রোগ্রাম শেষ করে হাসানপুর খেয়াঘাটে আসতে আসতে আমাদের রাত প্রায় 1:30টা বেজে যায়। আমাদের কন্ট্রাক্টর অরূপ ভাই হাসানপুরেই থাকেন, তাই আমাদের অরূপ ভাইয়ের বাসায় আসতে হয়। প্রথম দিন আমাদের 2টা প্রোগ্রাম থাকার কারণে আরেকটা দল যায় নওগাঁ গ্রামে। আমি আমার দলের সকলকে রুমে পাঠিয়ে অন্য দলের জন্য ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো রাত গভীর হওয়ার কারণে আমি ওখানে একাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খেতে খেতে হঠাৎ বাম দিকে তুলা গাছের দিকে তাকাই, দেখি গাছের নিচে সাদা শাড়ি পরে একটা মেয়ে চুল ছেড়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির পেছনের অংশ দেখতে পাচ্ছিলাম। একটু ভয় পেয়ে যাই আর তাড়াতাড়ি ক্লাবের দিকে হাঁটা শুরু করি। ক্লাবের সাথে একটা দোকান ছিল। আমি দোকানের ছেলেটিকে ডাকলাম। ছেলেটি বলল, এত রাতে এখানে কি করেন? আমি তাকে সব বললাম। ছেলেটি বলল, কয়েক বছর আগে ওই গাছে একটি মেয়ে গলায় দড়ি দেয়। তারপর থেকে অনেক রাতে ওই তুলা গাছের নিচ থেকে কেউ গেলে মেয়েটিকে দেখা যায়। তার কিছু সময় পর আমার অন্য গ্রুপের বন্ধুরা চলে আসে। তারপর আমি তাদের টাকা দিয়ে খুলনা পাঠিয়ে দিই, কারণ অরূপ ভাইয়ের বাসায় এত লোক থাকা যাবে না। আর দোকানদার আমাকে অরূপ ভাইয়ের বাসায় পৌঁছে দেয়। ঘটনা মূলত এখান থেকেই শুরু। দ্বিতীয় দিন সকালে নাস্তা করে 11টার দিকে আমরা ক্লাবে যাই নতুন করে নাচ তোলার জন্য। আমার গ্রুপে 4 জন ছেলে ছিল। আমরা নাচ তোলার পর দুপুর 1:30টার দিকে ক্লাবের পেছনের দিকে খালের পাশে একটা বারান্দা ছিল, ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা 4 জনই শুনতে পেলাম কেউ একজন ক্লাবে ঢুকে হাঁটতে হাঁটতে আমাদের পাশে এসে দাঁড়ালো। তারপর আর কোনো শব্দ নেই। আমরা পুরো ক্লাব খুঁজলাম, কিন্তু আমরা ছাড়া ওখানের কেউ ছিল না। আমরা ভয় পেয়ে ক্লাব বন্ধ করে অরূপ ভাইয়ের বাসায় চলে গেলাম। ওই রাতে কপাইলা থেকে প্রোগ্রাম শেষ করে আসতে রাত 2টা বাজে। অরূপ ভাই অন্য কাজে কলাগাছি থাকায় রুমে যেতে পারছিলাম না, কারণ রুমের চাবি অরূপ ভাইয়ের কাছে ছিল। আমরা ক্লাবেই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হই। ক্লাবের টয়লেটটা ছিল বাগানের ভেতর। বাগানে প্রবেশের পর প্রচন্ড বেগে ঝড় শুরু হলো। আমার মনে হতে লাগলো বাগানের সব গাছ বুঝি আমার গায়ে ভেঙে পড়বে। আমি ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেন যেন আমি বাগান অতিক্রম করতে পারছিলাম না। আমি দৌড়েই যাচ্ছি, কিন্তু বাগান যেন শেষ হচ্ছে না।
মনে হচ্ছিল কেউ যেন আমাকে ধাওয়া করছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার চিৎকারের শব্দ শুনে আমার বন্ধুরা আমাকে অচেতন অবস্থায় বাগানের প্রবেশ মুখে পায়। ক্লাব থেকে বাগানের দূরত্ব খুব বেশি না, কিন্তু ওই দিন আমি দৌড়েও ক্লাবের কাছে আসতে পারিনি। আমার জ্ঞান আসার পর আমি তাদের সব খুলে বললাম। ওই দিনের ঘটনা এ পর্যন্ত। তৃতীয় দিন প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে রাত 1টা বাজে। হাসানপুর খেয়াঘাট আসার পর আমি অরূপ ভাইকে বললাম যে আমাদের রাতের খাবারের জন্য কিছু কিনে আনতে। তিনি মোটর বাইক নিয়ে ডুমুরিয়া চলে গেলেন আর ঘরের চাবি আমাকে দিয়ে ঘরে যেতে বললেন। অরূপ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য 2টি পথ আছে। আমরা সহজ পথটাকেই বেছে নিলাম, কিন্তু ওই পথে যে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে তা আমাদের জানা ছিল না। আমরা সবাই যখন হাঁটি তখন আমাদের এক বন্ধু বিন্দু বলল, নাজিম একটু দাঁড়ান, আমার পায়ে কিসে যেন কামড় দিয়েছে। আমরা সবাই বিন্দুর কথাটি শুনলাম, কিন্তু বিন্দু যে ওখানেই দাঁড়িয়ে আছে তা আমরা কেউ খেয়াল করিনি। আমরা সবাই বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসি। তখন হঠাৎ খেয়াল করলাম বিন্দু কোথায়। মনে পড়ল রাস্তায় যে ও বলেছিল ওকে কিসে যেন কামড় দিয়েছে। আমি ওদের নিয়ে সাথে সাথে সেখানে চলে যাই। গিয়ে দেখি বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে। ওই মুহূর্তে কেন জানি বিন্দুর চেহারা খুব বেশি সুন্দর লাগছিল। বাসায় আনার পর বিন্দুর সেন্স আসে। একা একা ও দরজা খুলে বাইরের দিকে হাঁটা শুরু করলো। এখানে একটু বলে রাখি, অরূপ ভাইয়ের বাসার কাছে একটা শ্মশান ঘাট আছে, যেটা বাড়ির ছাদ থেকে দেখা যায়। বিন্দু সেই দিকেই হাঁটছিল। তারপর আমি বললাম, বিন্দু কই যাস? বিন্দু বলল, আমার গায়ে কোনো ছেলে মানুষ হাত দিবি না। এই বলে আবার হাঁটা শুরু করলাম। আমি অন্য মেয়েদের বললাম, বিন্দুকে ধরে নিয়ে আয়। বিন্দুকে ঘরে আনার পর বিন্দুর চেহারায় হিংস্রতা চলে আসে। চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। বিন্দু ঘরের সবকিছু ভেঙে ফেলে, লাথি মেরে খাটের মাথার অংশের নকশা ভেঙে ফেলে। আমি সহ 3 জন বন্ধু বিন্দুর বুকের ওপর চড়ে বসি, আর একটি মেয়ে পায়ের উপর বসে। আমি পায়ের কাছে বসে থাকা আশাকে বলি বিন্দুর বুকের ওপর বসার জন্য। আশা বসা থেকে দাঁড়ানোর সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি পাশে থাকা আরেকজনকে বললাম আশাকে দেখার জন্য। আশার জ্ঞান ফেরার পর বলে, নাসিম, আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে কে যেন আমাকে চড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। আমরা উপস্থিত থাকা 7 জনই দেখলাম আশার গালে 5 আঙুলের দাগ পড়ে আছে। অরূপ ভাইয়ের বাবা এসব প্যারানর্মাল বিষয়গুলো সমাধান করতে পারে বলে করেছিল। তিনি বলেন বিন্দুর ওপর জিনের আসর পড়েছে। তিনি বিন্দুকে সুস্থ করতে সক্ষম হন এবং আমাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে দেন। ওই রাতটা কোনোভাবে কাটে। পরের দিন আমাদের ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যায়। সবার মনে একটা ভয় কাজ করতে থাকে। কম কিছু কেনার প্রয়োজন হলে আমরা দূরের পথ ব্যবহার করতাম, কিন্তু শর্টকাট রাস্তা ব্যবহার করতাম না। ওদিন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল। লেগুনা ঠিক করে সন্ধ্যার পর আমরা রওনা হলাম। আমাদের মধ্যে আসার ওপর অনেক আগে থেকে জিনের আসর ছিল এটা আমরা জানতাম না। হঠাৎ খেয়াল করলাম আশা লেগুনার বাইরে এক দৃষ্টে তাকিয়ে আছে আর একা একা হাসছে। আমি আশাকে বললাম, তুই কি দেখে হাসছিস? আশা আমাকে বলল, তোরা আমার সাথে কথা বলিস না তো, আমার ভাল লাগছে না। বাইরে আমি যাকে দেখে হাসছি ও আমার সাথে থাকে আর আমাকে নিয়ে যেতে চাই, অথচ আমরা বাইরে কাউকে দেখতে পেলাম না। তার কিছু সময় পর আশা কান্নাকাটি করে আমাকে বলল, ভাই আমাকে ধরে রাখিস, ও আমাকে নিতে পারলে আমাকে মেরে ফেলবে। আমরা কথাটা অনেকটা মজার চলে, ঠিক সবাই হাসাহাসি করছিলাম। এর মধ্যে বাইরে যে ছিল সে হয়তো আশার ভেতরে চলে আসে। আশা ছেলেদের কণ্ঠে বলল, লেগুনা থামা। আমি বললাম, কেন? ও বলল, থামা নয়তো তোদের সবাইকে ফেলে দিব। চুপনগর থেকে মাগুরখালি যেতে একটা ব্রিজ পড়ে, তখন আমরা ব্রিজের ওপর ছিলাম। আমি একটু মজার চলে বললাম, লেগুনা খেলবে তুই? এর মধ্যে আশা লেগুনা থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলো।
আমি সাথে সাথে ড্রাইভারকে বলি লেগুনা থামাতে। থামার সাথে সাথে আসা বাইরে বের হয়ে লেগুনার পেছনের অংশ ধরে 2-3 হাত শূন্য উঠিয়ে ফেলে। আশার ওজন 45-50 কেজি। ভেতরে থাকা মেয়েগুলো কান্নাকাটি শুরু করলো। আমাদের সাথে থাকা গামছা দিয়ে আশার চোখ পেতে দিলাম। কোনোভাবে আশাকে ধরে নিয়ে ওর ভাইয়ের বাসায় ফিরে আসলো। ওর ভাইয়ের বাবা আশাকে সুস্থ করে দিলেন। ওই দিনের প্রোগ্রামে যাওয়া হয়নি। 7 দিনের প্রোগ্রাম, আমরা 4 দিনের মাথায় খুলনা চলে আসলাম। This tale will take you into a horrifying experience that will send shivers down your spine. So get ready, because this night will be different. প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। চলুন এবার চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়। একবার আমার বাবা খবর পায় আমাদের বাজার পার হয়ে কয়েকটা গ্রাম পর মাঠের ভেতর একটা বড় পুকুর লিজ হবে, যার ইজারা মূল্য খুবই সামান্য। রাত তখন প্রায় 11টা। বাবা আমাকে বাইকে করে নিয়ে যেতে বলে। কোনো কথা না বলে বাবাকে নিয়ে রওনা দিই। ঘন্টা খানেকের ভেতর আমরা পৌঁছে যাই। এত কমে এত বড় পুকুর হাত ছাড়া করা ঠিক হবে না ভেবে রাতেই সবকিছু ঠিকঠাক করা হয়। আর পুকুরের মালিক আমাদের অপরিচিত কেউ নয়। কয়েকদিন পর আমি সেখানে এমনিতেই ঘুরতে যাই দেখার জন্য। তাছাড়া সেখানে পাহারাদার পাঠানো হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা সে বিষয়টাও একেবারে উপেক্ষা করা যায় না। আমার ফিরতে ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে যায়। মাগরিবের আজান শেষ হয়েছে। আমি বাইক নিয়ে বের হয়ে আসতেই কিছুক্ষণের ভেতর কোনো কারণে আমার বাইকের চাকা পাংচার হয়ে যায়। বাধ্য হয়ে বাইক ঠেলে আমাকে পৌঁছাতে হবে অন্তত বাজার পর্যন্ত। লোকালয়ের প্রান্ত ছাড়িয়ে আসি। বাতাস আস্তে আস্তে শীতল হতে শুরু করে। দুপাশে ছোট ছোট খেজুর গাছ, মাঝে মাঝে সাপের মতো বাঁক নিয়েছে মেঠোপথ। মাঠের অসীমে মিলিয়ে গিয়েছে অন্ধকার। কোনো মানুষের চিহ্ন এখানে নেই। মনে মনে একটু ভয় লাগতে শুরু করে। ঠান্ডা বাতাস আরো ঠান্ডা হয়ে আস্তে আস্তে বাতাসের গতি বাড়তে থাকে। হুট করে বাতাস থেকে ঝড় শুরু হয় চোখের পলকে। এত দ্রুত ঝড় আমার সহজে বিশ্বাস না হলেও দ্রুত পা বাড়াতে থাকি বাজারের দিকে। কিন্তু বাইক ঠেলে আর কত দ্রুতই বা যাওয়া সম্ভব? তাও আবার এই ঝড়ের ভেতর। যতটা সম্ভব আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু ভয় আমাকে আরো পেয়ে বসল। বাইকের আলোয় আমি সামনে দেখলাম একটা লাল শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে খেজুর গাছের নিচে। এই ঝড়ের ভেতর কোনো মেয়ে এভাবে লাল শাড়ি পরে এখানে দাঁড়িয়ে থাকতে পারে, এটা বিশ্বাস করাটা একেবারে কঠিন হয়ে গেল। এমনিতে আতঙ্কিত বুকে ঘামে ভেজা শরীর নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। কাছে আসতেই দেখলাম মাটির থেকে বেশ খানিকটা উপরে ভেসে আছে লাল শাড়ি পরা নারী মূর্তি। মনে হচ্ছে বিয়ের শাড়ি, কিন্তু মানুষ কোনোভাবে এমন ভেসে থাকতে পারে না। আর মানুষ এতটা লম্বা হবে সেটাও মেনে নিতে পারছি না। কয়েক মুহূর্তেই অবয়বটা আমার বাইকের সামনে চলে আসে। এই পরিণতির জন্যই এতক্ষণ ভয় আমার বুকে বাসা বেঁধেছিল। আমি তখন অবয়বটার মুখোমুখি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম নারী মূর্তিটার কোনো হাত পা নেই, কোনো কিছুই নেই, শুধু একটা মুখ আর শরীরের অবয়ব। চোখ দুটো আগুনের মতো লাল। বাতাসে চুলগুলো এমন ভাবে উঠছে মনে হচ্ছে ঝড়ের সমস্ত শক্তি যেন এই অবয়বকে কেন্দ্র করে আমার দিকে তাকিয়ে হাসছে। হাসির শব্দটা মিলে যাবার আগেই আবার শুরু হচ্ছে হাসি। শব্দেরা মিলে যেন চক্রাকারে ঘুরছে আমার মাথার চারপাশে। সে সময় আমি কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পা আর একটুও উঠল না সেখান থেকে। জীবনের প্রথম এমন ঘটনার জন্য আমি আসলেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ দেখলাম সেই লোকটা হেঁটে হেঁটে বাড়ি আসছে, যার কাছ থেকে আমরা ঘের বা দিঘি ইজারা নিয়েছি। খুব ভালো করে খেয়াল করলাম নজরুল চাচার আগমনে ঝড়ো বাতাস ক্রমেই নিস্তেজ হতে শুরু করেছে। সামনের মূর্তিটাও অন্ধকারে মিলিয়ে গিয়েছে। চাচার সামনে আসার পর চাচাকে সব কিছু খুলে বললাম। উনি আমার কথা শুনে আমাকে
বাজার পর্যন্ত পৌঁছে দেয়। এ যাত্রায় এভাবে উদ্ধার হবার পর বাজারে বাইক গ্যারেজে রেখে আমি বাড়ি চলে যাই। বাড়িতে কোনো কিছু না বলে রাতে খাওয়া দাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মায়ের চিৎকারে আমার ঘুম ভাঙে। সকাল 11টা বেজে গিয়েছে, আমি এখনো ঘুম থেকে উঠিনি। বাবা সেই দিঘিতে গিয়েছে ভোরবেলা, আমাকে ঘুম থেকে উঠলে যেতে বলেছে আম্মুর কাছে। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে খেয়ে নিই। বের হবার আগে আম্মুকে বলতে চেয়েছিলাম গত রাতের ঘটনা, কিন্তু পরে মনে না থাকায় আর বলা হয়ে ওঠেনি। আমি দিঘিতে পৌঁছে দেখি পানির পাম্প লাগিয়ে বাইরে পানি বের করে দিচ্ছে মাঠের ভেতর। এই প্রক্রিয়ায় একটু সময় লাগে, তাই আমি আর বাবা দুজনে একজন করে দেখাশোনা করছি। দিনটা কেটে গেল। প্রাকৃতিক পরিবেশে আলাদা একরকম তৃপ্তি পাচ্ছিলাম। মাঝে মাঝে পাহারাদারের সঙ্গে টর্চ নিয়ে দুজনে আশেপাশে ঘুরে দেখলাম দিঘির পশ্চিম পাড়ে আমরা একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করি। আমরা দেখলাম পশ্চিম পাড়ে একটা জায়গায় মাটি একেবারে লাল, আর লাল মাটির উপরে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। ঘন জঙ্গলে ঢেকে রেখেছে সম্পূর্ণ এলাকা। সহজে চাইলে ভেতরে যাওয়া সম্ভব না। লাইট নিয়ে যতটা কাছে গিয়ে সম্ভব দেখার চেষ্টা করলাম। দেখলাম লাল শাড়ি পরা একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তির হাতে সম্ভবত কিছু একটা ছিল, যা অনেক পুরনো হওয়ায় অর্ধেকটা ভেঙে গিয়েছে। এটা দেখে আমার গতকালের কথা মনে পড়ে যায়। সারাদিন পর আবারও আমার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপতে শুরু করে। উল্টো পায়ে সেখান থেকে চলে আসি দুজনেই। রাত খুব বেশি না হলেও এই নির্জন মাঠের ভেতর কোনো বাড়িঘর না থাকায় একেবারে নিশ্চুপ হয়ে আছে। চারিদিকে ঝিঝি পোকার আর্তনাদ আর সেচ পাম্পের শব্দ ছাড়া কোনো কিছুই শোনা গেল না। আমরা পাহারাদারের ঘরের সামনে এসে পড়লাম। বিদ্যুৎ এখানে তেমন থাকে না বললেই চলে। গ্রাম এলাকায় সন্ধ্যা হলেই লোডশেডিং শুরু হয়ে যায়। বাবা এখনো আসেনি। বাবা আসলে একসঙ্গে বাড়ি ফিরতে হবে। একা কোনোভাবে বাড়ি যাওয়ার সাহস আজ আমার নেই। শরীরটা ভারী ভারী, বাতাস গুমট হয়ে এসেছে। আমি দিঘির পাড়ে বসে তাকিয়ে রইলাম পশ্চিম পাড়ের ওই দিকটাতে। এটা তো হিন্দু পরিবারের না, তাহলে মূর্তি কিভাবে আসবে? ভাবতে ভাবতে চোখের সামনে ভেসে উঠল পশ্চিম পাড়ের সেই এলাকাটা লাল আলোয় বিচ্ছুরিত হচ্ছে। গাছপালার উপর, পাহাড়ের উপর, পানির উপর প্রতিফলিত হচ্ছে লাল আলোর প্রতিবিম্ব। গাছের উপরে লাল আলোর ভেতর স্পষ্ট হলো গতকালের সেই নারী অবয়ব, সঙ্গে বিভৎস সেই হাসি। হাসির ধ্বনি মিলিয়ে যাচ্ছে দিঘির পানির প্রতিটা কোনায় কোনায়। এমন ভয়ঙ্কর হাসি যেন চুপসে দিল আমার মন। পাহারাদার ছুটে আসলো। সে বলল প্রতিদিন রাতেই নাকি এই একই ঘটনা ঘটে, আর অস্পষ্ট গলায় কে যেন বলে এখান থেকে চলে যেতে। হঠাৎ সেচ পাম্প বন্ধ হয়ে গেল। স্বাভাবিকভাবে বন্ধ হবার কোনো কারণ ছিল না, কারণ তেল পর্যাপ্ত ছিল। এদিকে লাল আলো আস্তে আস্তে পুরো দিঘিতে ছড়িয়ে যেতে লাগলো, আর লাল নারী মূর্তিটা দিঘির পানির ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে। লাল আগুনের মতো চোখ দুটো দিয়ে আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমাদেরকে ঝলসে দেবে এখনই। আমি কোনো কিছু না ভাবতে পেরে পাহারাদারকে সঙ্গে নিয়ে নজরুল চাচার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। পথে দেখি নজরুল চাচা আমাদের দিকে এগিয়ে আসছে। চাচাকে খুলে বলার পর চাচা আমাদের নিয়ে দিঘিতে আবার আসলেন, কিন্তু এখন সব কিছু স্বাভাবিক। কোনো লাল আলো নেই, কোনো নারী মূর্তি নেই। সেচ পাম্প আগের মতোই চলছে। শুধু সেই পশ্চিম পাড়ের লাল মূর্তির ওদিকে লাল রঙে উজ্জ্বল হয়ে আছে কিছু অংশ। চাচা আমাদেরকে অভয় দিলেন, বললেন এই দিঘিতে অনেক আগে থেকেই একটা জিন বসবাস করে, আর ওই পাড়ে রাতে এমন লাল হয়ে থাকে, কিন্তু কেউ যায় না। সবাই এ কারণে লাল দিঘির পাড় বলেই চেনে। অনেক বছর আগে একজন মাছ চাষ করার জন্য এই দিঘি লেজ নেয়, আর এই মূর্তিটা ভেঙে ফেলার চেষ্টা করে। তারপর তার লাশ এই দিঘির পানিতে ভেসে ওঠে। তারপর থেকে কেউ চাষ করার জন্য আসলে তাদেরকে এভাবে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, আর এ কারণেই দিঘির ইজারা মূল্য এত কম।
শেষমেশ আমাদেরকে বলে দেয় ওইদিকে রাতে না যেতে, আর আমাদের দুজনের হাতে কয়েকটা পাথরের টুকরো দেয়, বলে দিঘিতে যখন থাকবে তখন যেন এই পাথরের খণ্ড আমরা সঙ্গে রাখি, আর পাহারাদারকে বলে পাথরগুলো যেন তার ঘরে যত্ন করে রেখে দেয়। এই পাথর থাকলে সে কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। এসব বলে চাচা চলে যায়। তার চলে যাবার প্রায় 20 মিনিট পর আব্বু ফিরে আসে। আব্বুকে আমরা সব কিছু খুলে বলি, কিন্তু আব্বু আমার কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়েছে। আব্বু বলল, নজরুল চাচা গতকাল নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সন্ধ্যায়। এই কথা শোনার পর আমরা কেউ অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। হাতে তখনও পাথরের খণ্ড রয়েছে, মিথ্যে নয়, এটা নজরুল চাচা দিয়েছে। গতকাল রাতেও আমাকে বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছিল, নয়তো আমি অনেক ভয়ঙ্কর একটা বিপদে পড়ে যেতাম। বারবার যে মানুষটা আমাদের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসছে, সে মানুষটার কোনো অস্তিত্ব নেই এটা বিশ্বাস করতে আমার কষ্ট হলেও 2 দিন ধরে যা কিছু ঘটছে এরপর আর অবিশ্বাস করার মতো কোনো সুযোগও নেই। সেচ পাম্প বন্ধ করে দিয়ে পাহারাদার সহ আমরা সবাই চলে আসি। পরদিন সকালে নজরুল চাচার ছেলেদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এই বিষয় নিয়ে আলাপ করে আমরা অর্ধেক টাকা লোকসান দিয়ে লাল দিঘির ইজারা ছেড়ে দিই। শুধু পাথর কয়েকটা আমার বাড়িতে নিয়ে আসি স্মৃতি হিসেবে। এখনো পাথরগুলো ঘরের কোণে সাজানো আছে। শোনা যায় অনেকেই এই দিঘি লিজ নিতে চেয়েছে, তারা কেউই বেশি দিন টিকতে পারবে। কেউ কেউ মাছ দেবার কয়েকদিন পর পর সব মাছ মারা যেত। এক কথায় কেউ চাষ করতে পারেনি আর। তবে লাল দিঘির পাড়ের থেকে নজরুল চাচার বিষয়টা আমার কাছে রহস্যজনক অনেক বেশি। In the stillness of the village night, when everything is shrouded in darkness, something unimaginable happens. A family falls into the clutches of a terrifying jinn, where fear and mystery surround them. Based on a true story, this tale will take you into a horrifying experience that will send shivers down your spine. So get ready, because this night will be different.